আমার নির্বাচন করার কথা ছিল পঞ্চগড় 1 আসন থেকে, যেটাকে বাংলাদেশ 1 আসন বলা হয়, এবং এনসিপি হঠাৎ করে আসলো এবং পঞ্চগড় 1-এ এনসিপির নেতা হচ্ছে সার্জিস আলম। পঞ্চগড় 1 হয়নি দেখে যে আমি জাতীয় নেতা, আমি বলবো সুফি ভাই আপনি সরেন, আমি দাঁড়াবো। আমি আসলে অনেক ভাসানীকে দেখতে চাই, আমি অনেক ওসমান হাদিকে দেখতে চাই। হিংসা বেশি ছড়িয়েছেন না ভালোবাসা বেশি পেয়েছেন? পার্লামেন্টে যাব, এমপি মন্ত্রী হব, মানে এই স্বপ্ন নিয়ে যারা পলিটিক্স করে তাদেরকে আমার কাছে ব্যক্তিগতভাবে বিজনেসম্যান মনে হয়। 11 দলীয় ঐক্য যদি ক্ষমতায় আসতে পারে, আমরা একটা ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ করতে পারবো। দ্যাট ওয়াজ মাই টার্গেট। আমি ওই টার্গেটে কাজ করি। আপনি এই গত নির্বাচনে, আমি বলবো আপনি একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও আসন সমঝোতায় ছাড় দিয়েছেন। কোন শর্তে ছাড় দিলেন? আগামীতেই বা কি পাবেন এই ছাড়ের ফলে? আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা ওই সময় 8টি দল একসাথে আন্দোলন করতাম এবং আমাদের 8টা দলের একসাথে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ছেড়ে চলে যায়, যে আমাদের সাথে নির্বাচনে একসাথে যাবে না। তো তখন আমরা 7টা দলে পরিণত হই। আমার নির্বাচন করার কথা ছিল পঞ্চগড় 1 আসন থেকে, যেটাকে বাংলাদেশ 1 আসন বলা হয়। আমার বলতে খুব গর্ব লাগে, বাংলাদেশ 1। তো ওখান থেকে আমার নির্বাচন করার কথা ছিল এবং প্রস্তুতিও ছিল। তো সেই সময় এসে আমাদের সাথে আরও 3টা দল সংযুক্ত হয়, যেইটার মধ্যে একটা দলের নাম এনসিপি, যারা আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের একটা বড় অংশ কিন্তু এনসিপিতে আছে। তো যাদের জন্য মূলত এই নির্বাচনটা আমরা পেলাম, সেই নেতৃত্বকে আমার মনে হয়েছিল আমার ওই রেসপেক্টটা জানানো উচিত। তো যখন আমাদের আসন সমঝোতার টেবিলে আলোচনা চলছিল, তখন আমি এই বিষয়টা একটু বিব্রতকর হয়ে গেছিল, যেহেতু যে আমি দীর্ঘদিন ধরে আছি এখানে এবং এনসিপি হঠাৎ করে আসলো এবং পঞ্চগড় 1-এ এনসিপির নেতা হচ্ছে সার্জিস আলম। সো আমার মনে আছে যে জামাতের সাথে আলোচনার সময় আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি চাই আমার আদরের ছোট ভাই সার্জিস, যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, সে নির্বাচন করুক, সেইটার প্রকৃত দাবিদার আমি তার সমর্থনে থাকব। এটা ছিল প্রথম ঘটনা। এবং পরবর্তীতে আমাকে বাংলাদেশ জামাতে ইসলামীর মূল নেতৃত্ব থেকে বলা হয়েছিল যে পঞ্চগড় 2 আসন যেটা, সেখানে নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমার কাছে মনে হয়েছে পঞ্চগড় 2-এ জামাতের যে ক্যান্ডিডেট সুফি ভাই, উনি বিগত নির্বাচনের আগের 1 বছর অত্যন্ত সুন্দরভাবে প্রচারণা করেছে। একদম শেষ মুহূর্তে যে পঞ্চগড় 1 হয়নি দেখে যে আমি জাতীয় নেতা, আমি বলবো সুফি ভাই আপনি সরেন, আমি দাঁড়াবো। আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে না। তা আমি ওই জায়গাটাকে বলেছি না, সুফি ভাই এতদিন কষ্ট করেছে, উনি নির্বাচন করবে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সারা বাংলাদেশে প্রচারণা চালানোর ঐক্যের বৃহত্তর স্বার্থে। এটাই আসলে আসন ছেড়ে দেওয়ার মূল কারণ। সেই সুবাদে আপনি পুরো বাংলাদেশ চষে বেরিয়েছেন এবং প্রতিটি জনসভাতে আপনি বক্তব্য দিয়েছেন। কেমন রিয়াকশন পেলেন মানুষের কাছ থেকে? আমিও আপনার বেশ কিছু বক্তব্য শুনেছি। মানুষের আন্তরিকতার জায়গাও ছিল, আবার কিছু হিংসাত্মক বক্তব্যও ছিল। হিংসা বেশি ছড়িয়েছেন না ভালোবাসা বেশি পেয়েছেন? না, চমৎকার প্রশ্ন। আসলে আমার ইচ্ছা ছিল হচ্ছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর। তো প্রথম টার্গেট ছিল হচ্ছে 300 আসন ঘুরবো। তারপর মনে হলো এটা সম্ভব না, 64 জেলা ঘুরবো। তারপর দেখলাম সেটাও সম্ভব না। আমি সর্বসাকুল্যে 27টা জেলায় পদার্পণ করতে পেরেছি। ওই গাড়ি পাস করার সময় বিভিন্ন জেলার উপর দিয়ে যেতে হয়েছে, কিন্তু নেমে গণসংযোগ বা বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে 27টা জেলায়। এর বেশি আসলে পারি না, এই দুঃখটা আমার রয়ে গেছে। যাই হোক, তো ওই সময় আসলে প্রচারণা নির্বাচনের আগের বক্তব্যের মধ্যে পজিটিভ সাইডও থাকবে, নেগেটিভ সাইডও থাকবে। আমাদের 11 দলীয় ঐক্য জিতে আসলে কি করবে, কেমন বাংলাদেশ গড়বে, আমরা দুর্নীতি করব না, মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, এইসব বিষয় যেমন থাকবে, আমাদের প্রতিপক্ষ অথবা প্রতিদ্বন্দ্বী কি ভুল করছে, কি পয়েন্ট তারা বলছে যেগুলো আমাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, এটাও তো জনগণের সামনে ধরিয়ে দেওয়া তার দায়িত্ব। তো আমি আসলে বক্তব্যটা, নির্বাচনী বক্তব্য এরকমই হয়, আপনার নিজের পজিটিভিটি আপনি তুলে ধরবেন, প্রতিপক্ষের নেগেটিভিটি তুলে ধরবেন। তো সেভাবে করেই সব জায়গায় কথা বলার চেষ্টা করেছি। আমি আসলে ওই সময় জনগণের অসম্ভব ভালোবাসা পেয়েছি। শুধুমাত্র তখন না, এখনও এটা পাচ্ছি। ওই যে আপনি আগের প্রশ্নে যেটা বললেন যে আসন ছেড়ে দেওয়া নিজে থেকে, এটা আসলে যারা তৃণমূলের জনগণ তারা খুব পজিটিভলি নিয়েছিল। তো ওইটার একটা এক্সট্রা কেয়ার আমি পেতাম। আমার কাছে মনে আছে প্রত্যেকটা সমাবেশস্থলে পৌঁছানোর পর এবং ওখান থেকে বের হওয়ার সময়, সেটা জামাতের কর্মী হোক, এবি পার্টির হোক, এনসিপির হোক, খেলাফতের হোক, যারই হোক, সবাই আপন ভেবে আমাকে জড়িয়ে ধরতে চাই। তো এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। কারণ আসলে রাজনীতি, যে পার্লামেন্টে যাব, এমপি মন্ত্রী হব, এই স্বপ্ন নিয়ে যারা পলিটিক্স করে তাদেরকে আমার কাছে ব্যক্তিগতভাবে বিজনেসম্যান মনে হয়, পলিটিশিয়ান মনে হয় না।
আর আমার সুবিধাটা কি, আমি পারিবারিকভাবে পলিটিক্স দেখে এসেছি। তো আমার মরহুম দাদা, আপনি বাবার কথা বলেছেন, আমার মরহুম দাদা পাকিস্তান পিরিয়ডের লাস্ট স্পিকার, হি ওয়াজ দ্য লাস্ট স্পিকার, দেন মুসলিম বাংলাদেশ লীগের হয়ে গেছে সভাপতি, রাইট, উনি মুসলিম লীগে ছিলেন। সো আমি আসলে একটা মানে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে মিডিয়া বলেন, পুলিশ বলেন, অ্যারেস্ট বলেন, ক্ষমতা বলেন, সব কিছুই ছোটবেলার থেকে দেখে বড় হয়েছে। তো এই কারণে আমাকে এই জিনিসগুলো একটু কম টানে। একই সাথে সাথে আমি মনে করি পলিটিশিয়ানদের ক্ষমতা বেস পলিটিক্সটা একটু কম করা উচিত। আমাদের দেশের ৯৯% মানুষের টার্গেট হচ্ছে এমপি হব, মন্ত্রী হব বা বড় বড় কিছু হব। এই জায়গাটার বাইরেও পলিটিক্স আছে। তো ওই পলিটিক্সের মানুষ আসলে ইদানি আমি খুব কম দেখি। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, মৌলানা ভাসানীকে আমি খুব কম দেখি। আমি আসলে অনেক ভাসানীকে দেখতে চাই, আমি অনেক ওসমান হাদিকে দেখতে চাই, আমি অনেক শফিউল আলম প্রধানকে দেখতে চাই, যারা আসলে আদর্শিক রাজনীতি করেছে। সো এই জায়গাটা একটু মিসিং। সো আমি আসলে ওই লক্ষ্য নিয়ে রাজনীতি করি। এই কারণে আপনার আগের প্রশ্নে একটা পয়েন্ট ছিল যে ছেড়ে দিলেন, যে পরে যে কি পেলেন, কি পাবেন, কি পেয়েছি, কি পাবো, কি আশ্বাস, কি কমিটমেন্ট? নো কমিটমেন্ট। আমি জামাতের সাথে কোনো দস্তখতে যাই নাই যে আমাকে পরবর্তীতে এটা দিতে হবে, ওটা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। নো, আমার কাছে তখন মনে হয়েছিল 11 দলীয় ঐক্য যদি ক্ষমতায় আসতে পারে, আমরা একটা ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে পারবো। দ্যাট ওয়াজ মাই টার্গেট। আমি ওই টার্গেটে কাজ করেছি। সো কি পেলাম, কি হারালাম, এটা ব্যবসায়ীরা চিন্তা করে, আমি আমার জায়গা থেকে অন্তত করি না।